স্মরণ করার, সেটা প্রকৃত অর্থে আমরা যে উদ্দেশ্যে করি সবার সেই কাজ আমরা করতে পারব। আমি মূলত আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমার বক্তব্য সীমিত রাখব। প্রথম কথা হচ্ছে, এই অনেকগুলো নিয়ম আছে, নিয়ম মানে নয়া আছে, নিও ফ্যাসিজম, নয়া ফ্যাসিবাদ, নিও লিবারালিজম, নব্য উদারবাদ, নয়া উদারবাদ, যাই বলেন। আমি ওসব বলে শেষ করতে পারবো না, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা, এই নয়া শব্দগুলো মানে হচ্ছে যে একটা পুরনো কিছু ছিল, এখন নতুন আকারে সেটা দেখা যাচ্ছে। এটা বোঝার কোনো অসুবিধা নেই। তার মানে যখন আমি বলছি নয়া ফ্যাসিবাদ, তার মানে পুরনো ফ্যাসিবাদ একটা ছিল। যখন আমি বলছি নয়া উদারবাদ, তখন বুঝতে হবে যে পুরনো উদারবাদ বলে কিছু একটা ছিল, উদারনীতি কিছু ছিল। এইরকম নয়া যখন বলি তখন পুরনো, তখন আমরা কেন বলি নয়া? কারণ কোনো জিনিস এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আমরা যে সময়ের কথা আলোচনা করছি সেই সময় আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই সময়, এটা এক জায়গায় নয়, সব কিছু গতিশীল। সারা বিশ্বের প্রকৃতিতে আপনি এমন কিছু পাবেন না যা একদম নিশ্চল হয়ে আছে, সব গতির মধ্যে আছে। যেহেতু সব কিছু গতির মধ্যে আছে, পরিবর্তন হয়, সেহেতু একটা স্থির ধারণা যে এইটা আমরা শিখেছি, এইটাই আমরা থাকবো, তা হয় না। তাকে আমাকে সময় উপযোগী করতে হয়, বুঝে নিতে হয়। সময় উপযোগী করার নামে তাকে আমি খাটো করতে পারি না, বা সময় উপযোগী করার নামে আমি তাকে বিকৃত করতে পারি না। যাই হোক, এই প্রসঙ্গে আমি খালি শুরুতে আপনাদের বলতে চাই যে একটা সাধারণ বোঝাপড়া আমরা মনে করি যে সেটা অনেকে সহমত হন, যে যখন আমরা বলছি নয়া ফ্যাসিবাদ ইত্যাদি, তখন বুঝতে হবে যে উৎসটা কোথায়। সেই উৎসের সন্ধানে যেতে হয়, এবং সেই উৎস যদি শুরু করতে হয় আলোচনা, তাহলে এটা নয়া উদারবাদ দিয়ে শুরু করা উচিত। এটা অর্থনীতির বেলায় প্রয়োজ্য। এটা নয়া ফ্যাসিবাদ, নয়া উদারবাদ, এইসব নয়া যখন করি, এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ কী এমন ছিল যখন ফ্যাসিবাদ গত শতাব্দীতে, হিটলার, মুসলিনি, এসব নাম আমরা শুনেছি, পড়েছি, আমরা ইতিহাস জানি, অনেকে ছবি দেখে থাকবেন, সিনেমা ইত্যাদি। এবং তার সঙ্গে এই বর্তমান ফ্যাসিবাদ, কিন্তু এর জন্ম হচ্ছে যা এখান থেকে রাজনৈতিক, অর্থনৈতিক মানে যে ভিত্তি, সেগুলোই যেতে হবে। খালি এই নয় যে আমরা এগুলোকে আলাদা আলাদা করে দেখতে পারি, এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি কেউ, আমরা পুরনো দিনের কথা অবশ্যই আমি বলতে পারি যে আমার বেলায় আমি বলতে পারবো না তো যে আমি ওই পুরনো ফ্যাসিবাদ দেখিনি। আমরা ইতিহাসে পড়েছি, বইপত্রে পড়েছি, কিন্তু নয়া ফ্যাসিবাদ আমাদের অভিজ্ঞতায় দেখছি। কিন্তু যেটা বললাম যে অর্থনীতির দিক থেকে যে কথাগুলো আমরা বলি, এই নয়া উদারবাদ, পুরনো উদারবাদ, এটা খানিকটা আমরা বলতে পারি যে খানিকটা আমরা দেখেছি। কারণ এর সঙ্গে স্বাধীনতা, তারপর এবং এই পুরনো কিছু জিনিস যা কিছুদিন টিকেছিল, এখন ক্রমশ আর দেখা যাচ্ছে না, বিলীন হয়ে যায়নি সম্পূর্ণ, কিন্তু অস্পষ্ট। সেই রকম কিছু জিনিস আমার মনে হয় যেটা দিয়ে শুরু করা ভালো। আচ্ছা, উদারবাদ কথাটা শোনায় ভালো, সবাই উদার হতে চান, উদার হওয়া উচিত। কিন্তু এই উদারবাদের সঙ্গে এই যে উদারবাদ আমরা আলোচনা করছি, এটা মোটেই উদারবাদ না। হ্যাঁ, এটা উদার কিসের জন্য? পুঁজির জন্য। পরবর্তীকালে দেখবো বৃহৎ পুঁজির জন্য, পরবর্তীকালে দেখবো আমরা লুটেরা পুঁজির জন্য। সুতরাং উদার তাদের জন্য, উদার মানে সাধারণ মানুষের জন্য উদার।
যাকে কিনে খেতে হয়, বাঁচতে হয়, ঘর চালাতে হয়, সংসার চালাতে হয়, মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়, কাজ পায় না হচ্ছিল, তার মধ্যে যা পায় মজুরি তা দিয়ে চলতে হয়, যারা এখনও বিশ্বের প্রায় অর্ধেকের বেশি অংশ। এর ছাড়া মাঝখানে একটা অংশ আছে মধ্যবিত্ত ইত্যাদি যাদের আমরা বলি, তার মধ্যে আবার নিম্ন উচ্চ মধ্যবিত্ত এরকম ভাগ ইত্যাদি আছে। এই কোনো অংশের মানুষের জন্য উদার নয়, সমগ্র দেশবাসীর জন্যই উদার নয়। দেশের স্বাধীনতা যার জন্যে এত লড়াই লড়েছেন, এত শহীদ জীবন দিয়েছেন, আপনারা একটা প্রেক্ষাপট শুনেছেন, সেই মানুষের জন্য, আমাদের দেশের স্বার্থের জন্য, সেটা উদার অথচ তার নাম উদারবাদ। যাই হোক, যেটা সাহেবরা যখন একটা কিছু লিখে আমরা তার বাংলা করার চেষ্টা করি, খুব কমই হয় যে আমরা বাংলায় লিখলাম, ওরা ইংরেজি করবার কি জার্মান করবার চেষ্টা করলো, সেটা হয় একদম হয় না আমি বলছি না, কিন্তু খুব কম হয়। এখন ওরা লিখেছিল, তখন লিখেছেন যারা, তারা লিখেছেন যে লিবারালিজম মানে বাংলায় উদারবাদ। এই উদারবাদটা পুরনো, এটাকে বলা যায় যে এটা খানিকটা কী বলে বিংশ শতাব্দীর শুরুতে, গত শতাব্দীর শুরুর দিকে এটা হয়েছিল, যখন পুঁজিবাদের সংকট বাড়ছিল। বিশেষ করে যদি 1930 এরকম একটা ধরা যায়, 1930 সাল বা এরকম, তখন একটা খুব বড় সংকট হয়েছিল, অর্থনীতির সংকট সারা পৃথিবীতে। সেই সংকটকে যাকে গ্রেট ডিপ্রেশন ইংরেজিতে বলে, এত বড় সংকট, সেই জন্যে সেই একটা সংকটের সময় অর্থনীতিতে। এখন সংকট যেখানে পুঁজিবাদী অর্থনীতি, যে পুঁজিবাদী অর্থনীতির মধ্যে পরিকল্পনার কোনো জায়গা নেই, পুঁজি নিজের নিজস্ব নিয়মে চলে, অর্থনীতির নিয়মে চলে, কিন্তু পুঁজিকে আমাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে পরিকল্পনা করতে হবে। যেটা আপনারা জানেন যে আমাদের নেহরু প্রধানমন্ত্রী হওয়ার পর প্ল্যানিং কমিশন ইত্যাদি এইসব তৈরি হয়েছিল। তার আগে, স্বাধীনতার আগে সুভাষ বোস তাঁরা একটা চেষ্টা করেছিলেন যে কংগ্রেসের একটা প্ল্যানিং বোর্ড কমিশন, কিছু একটা থাকা দরকার, পরিকল্পনা থাকা দরকার, আমরা কী চাই, অর্থনীতি কী করতে চাই। সুতরাং তখনকার উদারবাদ পশ্চিমে, যেটা যারা অর্থনীতি চর্চা করেন তারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি ভালো করে জানবেন যে কেইন্স, তার একটা অবদান আছে। সেই কারণ তিনি এটা অর্থনীতি, কিন্তু তার স্বাভাবিকভাবে তাহলে যাদের কী বলে মালিক পক্ষ, তাদের পুঁজির মালিক যারা, তাদের পক্ষে তিনি চাইছিলেন না যে ব্যবস্থাটা সংকট হোক, সে সংকট থেকে উত্তরণের কী উপায় আছে তিনি কিছু পথ দেখিয়েছিলেন। আমি সহজ কথায় বলতে পারি, যারা পৃথিবীর ইতিহাস জানেন তারা জানেন, আর যারা গেছেন তারা তো দেখেছেনই চোখে। একটা সময় যা ছিল যে এই ব্রিটেনে, যেখানে এখন যা আমেরিকার কথা আমি বাদ দিলাম, ব্রিটেনে এখানে কী বলে ওদের এই যে স্বাস্থ্য পরিষেবা, একটা ন্যাশনাল হেলথ সার্ভিস বলে একটা জিনিস হয়েছিল। অর্থাৎ জাতীয় স্তরে একটা সরকার তার পরিকল্পনা করে ওদের একটা স্বাস্থ্য, আপনার যদি অসুখ হয় তাহলে একজন নার্স আসবে, একজন কেউ আসবে, দেখবে এটা ওটা কি ভর্তি করার দরকার নাকি, কিছু একটা প্রাথমিকভাবে করলে হবে, এসে দেখবে। ভর্তি হলে তো আপনাকে পয়সাপত্র দিতে হতো না। কিছু পরিবহনে সেখানে রাষ্ট্রায়ত্ত করা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যেটা উনি করেছিলেন সেটা সেই দিক দিয়ে উদারপন্থী, কিন্তু সেটার মূল লক্ষ্য ছিল যে পুঁজিবাদের সংকটটা যেটা হচ্ছে, পুঁজিবাদের বড় সংকটের কারণ হচ্ছে পুঁজিতে যা তৈরি হয় সেগুলো যদি লোকের হাতে পয়সা না থাকে কিনবে, কেনার ক্ষমতা তখন মানুষের কমবে, বেশি বেশি মানুষের কেনার ক্ষমতা কমতে থাকবে,
তাহলে আপনাদের পুঁজিপতিরা যা তৈরি করছে সেসব পুঁজি বিক্রি হবে কোথায়? দোকান লাইনতে বিক্রি হবে। পুজো আসছে, আমি জানি না বাজার কীরকম চার্জ করে দেয়, কিন্তু সারা বিশ্বের যে হিসাব আছে, আমাদের দেশের যে হিসাব আছে, তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে 7-8 বছর ধরে এটা প্রতি বছর বাড়তে আছে এই সংকটটা। অর্থাৎ মানুষের কেনার ক্ষমতা কমে যাচ্ছে এবং তাদের পুঁজিতে উৎপাদন যা হয়, তার যদি বিক্রি না হয়, তার থেকে মুনাফা না হয়, তাহলে করবে কেন? বন্ধ হচ্ছে কলকারখানা, ছাঁটাই হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা একটা উদারবাদ ছিল। কানাডায় আমি দেখেছি নিজে যে এই অবশ্য ঠিক এই শতাব্দীতে নয়, হয়তো আমার ঠিক মনে পড়ছে না, সাল ফল মনে থাকে না। তো এখন যখন দেখেছি যে ওখানে একটা স্বাস্থ্য ব্যবস্থা আছে, সরকারি ব্যবস্থা নেই, প্রাইভেট ব্যবস্থা আছে, বেসরকারি। কিন্তু আপনি গিয়ে বেসরকারি হাসপাতালে আপনার হলে আপনি দেখালেন, যে বিল হবে, যে খরচা হবে, সেটা সরকার দিয়ে দেবে আপনাকে। এটা একদিক দিয়ে উদারবাদ একরকম ছিল। যেরকম আমি অনেক কথা যেতে পারি, যে কিন্তু আমি বললাম যে ট্রান্সপোর্ট, অর্থাৎ যাতায়াতে যে ট্রেন ইত্যাদি, কি ট্রাম, এসব সেখানে খরচ ইত্যাদি, সেখানে যা, অর্থাৎ মানুষের হাতে কিছু পয়সা দাও, তাদের কিছু সুবিধা দাও, তাদের কেনার ক্ষমতা বাড়ুক, তাহলে তোমার পুঁজিবাদ থাকবে, তা নাহলে থাকবে না। এটা ছিল পুরনো উদারবাদ। এবং এটা যদি আপনি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তারপরেও পৃথিবী ধ্বংস হয়েছে, এত বড় যুদ্ধ হয়েছে ইত্যাদি, কিন্তু ধ্বংস হলে তো তাকে নির্মাণ করতে হবে। ফুল ভেঙে পড়েছে, উপর থেকে বোমা পড়েছে, এ হয়েছে, সে হয়েছে, সব ব্যবস্থা ভেঙে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন, পানীয় জলের ব্যাপার সেও বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম সব অবস্থা। এই যে পুনর্নির্মাণ করতে হবে, তাতে অনেকের কাজের সংস্থান হবে, এটা বাধ্য করতে। এটা ভেঙে গেলে যদি আপনার সারা এরকম বড় বন্যায় বাঁচিয়ে নিয়ে যায়, বড় ঝড়ে যদি কিছু উড়িয়ে নিয়ে যায়, তাহলে আপনাকে পুনর্গঠন করতে হয়, তাহলে আপনার খরচ করতে হবে কিছু, এবং সেখানে কিছু মানুষ কাজ পাবে, কর্মসংস্থান হবে, তাদের কিছু আয় হবে। এই যে ব্যাপারটা, এই জিনিসটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মানে যেটা কি বলে, প্রথম বিশ্বযুদ্ধের সময় ও খানিকটা খুব কম হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা গেছে যে যারা বলছিলেন, আমি ঠিকই আমার বলতে লজ্জা করে না, যেটা ঠিক সেটা বলতে হয়, যে তখন একটা পার্টি ছিল, কিন্তু তারা একটা পার্টি হোক, 3টা পার্টি হোক, কিন্তু সে থেকে কমিউনিস্ট পার্টির কথা বলছি, যতটাই হোক তাতে কিছু জানে আসে না। কথা হচ্ছে যে বামপন্থীরা অনেকে মনে করেছিলেন, আমাদের দেশের কথা খালি আমি বলছি না, পৃথিবীর অনেকে মনে করেছিলেন যে একটা বড় সংকট হবে, এরপরে আবার সংকট হবে এবং বিরাট ব্যাপার হবে, তখন আরেক ধাপ আমরা এগোতে পারব। সমাজতন্ত্র এগিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। একটা মাত্র দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্র কায়েম হলো, তারপরে চীনে হলো, ভিয়েতনামে হলো, কোরিয়ায় হলো, পরে কিউবায় হলো ইত্যাদি, এবং আরও কয়েকটা দেশে তারা শক্তিশালী ছিল, তারা এগোচ্ছিল। ফলে অন্য বামপন্থী শক্তিরা, এখানে কমিউনিস্টদের বাদ দিলে আমি বলছি, অন্য বামপন্থীরা তারা এগোচ্ছিলেন, বা যারা উদারপন্থী, তারা কংগ্রেস কী বলে কমিউনিস্ট না, বামপন্থী না, এরকম, তারাও কী বলে, সাধারণভাবে মানুষের পরিকল্পিত অর্থনীতি চান, সাধারণভাবে মানুষের জন্য কিছু কাজ করতে চান, তারাও এটা বুঝতে পারছিলেন না। কেউ মনে করছিলেন যে এই যে পুজোর মানে কী বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরেকটা সংকট গভীর হবে, এবং তারপরে আবার একটা যুদ্ধ আসবে, আবার দুনিয়া বদলাবে, ইত্যাদি ইত্যাদি। সেটা হয়নি, কিন্তু আসলে সংকট হয়নি। যদি বলা হয় পুঁজিবাদের স্বর্ণযুগ কখনো, তাহলে সেটা হচ্ছে যুদ্ধোত্তর সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়। কারণ তখন যদি এইসব পুনর্নির্মাণ এইসব হতে লাগলো, তখন লোকে কাজ পেল এবং অর্থনীতির যে মান্দা সেটা কমে গেল, এবং পুঁজিবাদের যখন সবচেয়ে ভালো সময়, এটা কী বলে, অনেকেই বলেছেন, আমি নানা রকমের অর্থনীতিবিদরা, বামপন্থী অবামপন্থী, যে এটা পুঁজিবাদের স্বর্ণযুগ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে।
45 সালের পরে, ধরুন আপনি 1945 পরে, এবং সেই সময় একটা হচ্ছে। আর যারা বিপ্লব করতে চান, পরিবর্তন করতে চান, তারা বলছেন যে না, একটা সংকট আসছে। এটা ভুল ধারণা। সত্যটা হচ্ছে, সুতরাং নয়া উদারবাদ চালু হওয়ার আগে একটা দীর্ঘ সময় গেছে, যে সময় মানুষের মধ্যে এই চাহিদা বাড়ার জন্যে, তারপরে অর্থনীতিকে দাঁড় করানো এবং গতি উৎপাদনের বৃদ্ধি এবং তার সঙ্গে কর্মসংস্থান বাড়ায়, মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমানো, এই জিনিসটা ছিল। সেটা ভেঙে পড়তে আরম্ভ করলো দুনিয়াটা যখন বদলাতে আরম্ভ করলো, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের ভাঙন, পতন, পূর্ব ইউরোপের দেশে সমাজতন্ত্রের ভাঙন, দুনিয়ার ভারসাম্যটা বদলে গেল এবং সেটা সাম্রাজ্যবাদের পক্ষে। সাম্রাজ্যবাদ মানে হচ্ছে যে এই যুগের পুঁজিবাদ, যেটাকে 1900 সাল থেকে মোটামুটি বলা হয়। যারা এ নিয়ে কাজ করেছেন তারা অনেকেই মনে করেন যে এটা ধরে নেওয়া যায় 1900 সাল থেকে, 19বিংশ শতাব্দীর শুরু থেকে সাম্রাজ্যবাদের যুগের শুরু। আগের যুগটা যে পুঁজিবাদ ছিল, তার সর্বোচ্চ স্তর হচ্ছে সাম্রাজ্যবাদ, যে যুগটার মধ্যে আমরা রয়েছি, ইত্যাদি ইত্যাদি। এখন যাই হোক, সেই ধারণা ঠিক প্রমাণ হয়, বরং উল্টোটা হল যে এই সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপের দেশগুলোর পতন পর ভারসাম্যটা বদলে গেল সাম্রাজ্যবাদের পক্ষে। যারা সমাজতন্ত্রের বিরুদ্ধে বা ওই রকম কোনো বামপন্থার বিরুদ্ধে, এর প্রকৃত উদার যাকে বলে, সেই প্রকৃত উদার তাদের বিরুদ্ধে তথাকথিত উদার নীতি তখন বদলে গেল। সেটা যেটা এখন আমরা দেখছি তথাকথিত নয়া উদারবাদ। কী পরিবর্তন এমন হলো সেই নয়া উদারবাদে? নয়া উদারবাদ হচ্ছে এই যে আগে যেটা কি বলে দেশগুলোর মধ্যে ঔপনিবেশিক যুগে, সেটা একরকম ছিল 19বিংশ শতাব্দীর মাঝামাঝি প্রায় শেষের মধ্যে। এখন আপনি বলতে পারবেন না যে আর সেরকম পুরনো উপনিবেশ কোথাও আছে। একটাই আছে, এই যেটা হচ্ছে প্যালেস্টাইন। এই উপনিবেশ মানে এদের রাষ্ট্র নেই, সরকার নেই, কিছু নেই। ওটা স্বাধীন দেশ ছিল, কিন্তু সব দেশ মানে কি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের দেশ স্বাধীন হলো, অনেক পৃথিবীর বহু দেশ স্বাধীন হলো সেই সময়, এবং সেখানে উপনিবেশবাদ শেষ হলো। কিন্তু একটা উপনিবেশ এখনও থেকে গেছে। এই প্রত্যেক দিন দেখতে হয়, যাদের খবর রাখতে হয় তাদের প্রত্যেক দিন দেখতে হয় ওখানে কী দাঁড়ালো, গাজার কতটা দখল নিল, ইরান কী প্রস্তুতি নিচ্ছে, সে কী করবে ওখানে, এইসব কি ইয়েমেন কী করবে, এইসব খবর রাখতে হয়। এটা পৃথিবী কোন দিকে এগোচ্ছে সেটা বোঝবার জন্য অনেক চিন্তার বিষয়, এগুলো দুশ্চিন্তার বিষয়। যাই হোক, আমি খালি বলছি এই কথাই আপনাকে যে এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই এখন যেটাকে আমরা দেখছি এই নয়া উদারবাদ, সেখানে এটা বলা হলো যে পুঁজির সঞ্চালন কেউ বা পণ্যের সঞ্চালন, অর্থাৎ নানা রকম জিনিস, আমেরিকান জিনিস এখানে বিক্রি হবে না, চলবে না। পণ্য এবং পুঁজি সারা পৃথিবীতে চলাচল করতে পারবে কোনো বাধা ছাড়াই। তাকে এইটা হচ্ছে নয়া উদারবাদের কথা ছিল। হলো আগে যেরকম এখানে ভারতে, এখানে আমাদের ব্রিটিশরা আমাদের এখানে কি বলে তুলো এইসব নিয়ে গিয়ে ওরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করবে, কাপড় ওরা তৈরি করবে। বিড়লারা কাপড় মিল তৈরি করেছিল 19বিংশ শতাব্দীর মানে শেষের 15 বছর খানিক আগে। এই এটা এত কথায় গেলে মুশকিল আছে, কিন্তু আমি বলছি যে এই কাপড় মিল, এটা ওরা এখান থেকে তুলে নিয়ে যাবে, কাপড় ওখানে তৈরি করবে, চীনের তেমনি। আর ওদের মানে ওখানে আপেল দেবে, কী ভাবুন আপনি, কী কাণ্ড, সবাই দেশ জাতিটাকে ধ্বংস করে দেবে। এই একটা ব্যবস্থা ছিল এক সময়, কিন্তু তারপরে এখন যেটা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে উদার মানে চারদিকে পুঁজি চলাচল করবে, এবং পুঁজিকে কেউ আপনি
আটকাতে পারবেন না। একে আটকে দেবো, তাকে কিংবা তার পণ্য কোনো সে আমি বিদেশে রপ্তানি করি বা ওখান থেকে আমদানি করি, যাই করি না কেন, সেই তাকে এইটা ছিল, এইটা করতে হবে, এইটাই ছিল। তো আমরা এখন নয়া উদারবাদে কী দেখছি, যে এই যে সব খুলে দেওয়া হলো দরজা ইত্যাদি এসব ঠিকই, কিন্তু পুঁজির উপরে নিয়ন্ত্রণ কিছু থাকলো না। নিয়ন্ত্রণ যা থাকলো সেটা পুঁজির স্বার্থে, বড় পুঁজির স্বার্থে, বৃহৎ পুঁজির স্বার্থে। আর পুঁজির যেটা কী বলে তথাকথিত উদারীকরণ, নয়া উদারবাদ ইত্যাদি এসবের নামে যা করা হলো, সেটা এই হলো যে যেগুলো আমাদের মতো সদ্য স্বাধীন দেশ, মানে পরে স্বাধীনতা পেয়েছে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষত সেই সব দেশে, এবং অপেক্ষাকৃত পশ্চাৎপদ শিল্প ইত্যাদি যথেষ্ট নেই, এগোয়নি, কলকারখানা এসব উন্নত প্রযুক্তি ইত্যাদি ব্যবহার হয়নি, সেখানে তার বাজার ওরা দখল করে নেবে, যারা এগিয়ে আছে দখল করে নেবে। কোনো বাধা না থাকলে যা হয় সেটা হচ্ছে উদার, কিন্তু যার বেশি জোর আছে, অর্থ বেশি বল আছে, বাহুবল আছে, এসব আছে, তার জন্য উদার। বাকিদের জন্যে, বেশিরভাগ মানুষের জন্যে উদার না। এইটাই ছিল নয়া উদারবাদের মোটামুটি কথা। আমি অনেক কথা এখানে এর চেয়ে বেশি গভীরে যাওয়া মানে অসম্ভব, এবং আমি যাওয়ার চেষ্টাও করছি। কিন্তু এটা যদি কেউ দেখে আজকের বিচারে, তাহলে এই গত 5 মাস আগে কি 6 মাস আগে যা ছিল একরকম নেই, কিন্তু এখন নেই। কেননা ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি, তিনি ঘোষণা করছেন যে তুমি কেন ভারতকে, যেরকম বলছেন আমাদের প্রধানমন্ত্রীকে বলছেন, তুমি কেন রাশিয়াকে পেট্রোল দেবে, কিসের জন্য? ওরা পেট্রোল নিয়ে, মানে জ্বালানি আর কি বলে, নিয়ে পেট্রোল প্রোডাক্টস এসব নিয়ে, ওরা গ্যাস ইত্যাদি এইসব নিয়ে ওরা ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে, তুমি ওকে দিতে পারবে। তাহলে কি করে উদার থাকলে তো আপনি বলেছিলেন যে সেখানে যাবে সমান খুলে দাও কম্পিটিশনের জন্যে, হবে কি করে? প্রতিদিন না কোথাও একটা লেগে রয়েছে, এর বাড়বে না কমবে। আবার 7 দিন দেখি, আর 15 দিন পরে দেখবো, আচ্ছা তোমাকে 3 সপ্তাহ সময় দিলাম, তুমি ঠিক করবে। যদি না করবে তুমি ওখান থেকে রাশিয়ার থেকে তেল ছড়াও, তাহলে তোমাদের যে জিনিস এখান থেকে যায়, এখানে মূলত কৃষিক্ষেত্র থেকে আরম্ভ করে আরও কয়েকটা ক্ষেত্র আছে যেগুলো আমরা রপ্তানি করি, তা তোমার উপরে আমি শুল্ক বাড়িয়ে দেবো। অর্থাৎ আমি সেখানে ঢুকতে পারবো না, আর ওকে এখানে ঢুকতে দিতে হবে। এটা কিন্তু আরম্ভ হয়েছে। এর হাত ধরে যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা যখন অর্থনীতিতে হয়, কাঠামোতে হয়, তার পরিকাঠামোতে যাকে সুপারস্ট্রাকচার বলা হয় ইংরেজিতে, সেটা তার প্রতিফলিত হয়, রাজনীতিতে প্রতিফলিত হয়, এবং সেইটা হচ্ছে নয়া ফ্যাসিবাদ। নয়া ফ্যাসিবাদ বলা হচ্ছে এই কারণে যে পুরনো ফ্যাসিবাদ, যেরকম আমি বললাম হিটলার, মুসোলিনি ইত্যাদি এইসব। আচ্ছা, সেই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের সঙ্গে পার্থক্য কী? নয়া কি? নয়া একদিক দিয়ে ঠিকই, যে সেই ফ্যাসিবাদ তার একটা সংজ্ঞা ছিল, ডেফিনেশন যাকে বলে, যে ফ্যাসিবাদের কী থাকতে হবে, 5টা গুণ বলতে হবে, যেটা সবচেয়ে সাম্রাজ্যবাদী হতে হবে। কারণ সাম্রাজ্যবাদী দেশ যারা আছে তার মধ্যে সবচাইতে সাম্রাজ্যবাদী, জানি না এখন আমেরিকাকে কেউ বলতে পারে, কিন্তু ওদের ভালো যাচ্ছে না দিন, আমি আপনাদের এইটুকু বলতে পারছি, ওরা বাড়ছে না, ওরা কমছে, হুম্বিতুম্বি বেড়েছে, কিন্তু অর্থনীতি ওদের শক্তিশালী হয়নি, মানে খারাপ অবস্থার দিকে যাচ্ছে। সেজন্য যত খারাপ অবস্থার দিকে যাচ্ছে তত মাথা গরম হচ্ছে। কিন্তু খালি সাম্রাজ্যবাদী হলেই হবে না, সবচাইতে বেশি সাম্রাজ্যবাদী, সে তো আর বড় কথা, সবচাইতে বেশি এটাকে কি বলে, উগ্র জাতিবাদ, সবিনিজম বলে ইংরেজিতে, কিন্তু কি বলবো, মানে ধর্ম, জাতি, বর্ণ, এই যে নারী পুরুষ, এই যে মানুষের মধ্যে বিভাজন, এইসবের ভিত্তিতে আদিবাসী, তফসিলি, পশ্চাৎপদ অংশ, ওবিসি,
আমাদের দেশ বলছি, কিন্তু আপনি পৃথিবী যদি দেখেন, এই পৃথিবীটা এরকম সব রকম লোককে মিলিয়ে। কেন আমেরিকা ওই কালো লোকগুলোকে ধরে, আমরা এখানে তো হয়েছে, অনেক হচ্ছে আমাদের এখানে, এই যে ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে, আমি তাতে যাচ্ছি না, কিন্তু কেউ ভুলবেন না যে আমেরিকায় আগে আরম্ভ হয়েছে। সব এখানকার ভারতীয় লোকদের ধরে ধরে প্লেনে করে, এরকম করে হ্যান্ডকাপ নিয়ে গিয়ে প্লেনে করে নিয়ে ফেরত পাঠিয়েছে। উনি কিছু বলেননি আমেরিকার বিরুদ্ধে, আমি আমাদের দেশের সরকারের কথা বলছি। উনি কিছু বলেন, প্রতিবাদ করেন, উনি বরং ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক আছে আসো আসো চলে আসো এখানে, এইসব খেলায় পড়ে আর কি। যাই হোক, তো কাজে এইটা এখন সারা বিশ্বে দেখছেন, এখানেও দেখবেন, যেটা আমি পরে হয়তো কথা যোগ করতে পারি, কিন্তু এইটা এবং সবচাইতে খোলাখুলি ওপেন টেররিস্টিক ডিক্টেটরশিপ, ওপেন খোলাখুলি, খোলামেলা, লুকিয়েছে কিছু না, এবং সন্ত্রাসবাদী এখন একত্র কার লগ্নি পুঁজি। লগ্নি পুঁজি মানে হচ্ছে ফিনান্স ক্যাপিটাল, মানে হচ্ছে ব্যাংকের পুঁজি, শিল্প পুঁজি, এই দুটোকে মিলালে হচ্ছে লগ্নি পুঁজি। এইটা এখন এই যুগে, এই সময়ে বিশেষ করে আমি মানে আজকের কথা বলছি না, কিন্তু গত শতাব্দীর শুরু থেকে এই লগ্নি পুঁজিতে ব্যাংক পুঁজি এর কী বলে পরিমাণ শিল্প পুঁজির চাইতে বাড়ছিল। এই পুঁজির একটা ঝামেলা আছে, সেই পুঁজি হচ্ছে তাকে লুটেরা বলা হয়, ইংরেজিতে অনেক রকম নাম আছে, যাই হোক আমি বাংলাও তার নানা রকম হয়েছে। যে পুঁজি উৎপাদন করে না, কিন্তু পুঁজির থেকে পুঁজি করবে, পুঁজির থেকে পুঁজি করবে মানে আপনি আজকে কী বলে এতগুলো কাপড় তৈরি করেন, তার থেকে আপনি বেশি কাপড় তৈরি করবেন, বাড়াবেন, তাহলে আরও আপনার লাভ হবে, উৎপাদন বাড়বে, লাভ হবে, পুঁজির থেকে পুঁজি হবে। কিন্তু এখানে পুঁজির কোনো পণ্য তৈরি করে না যেটা বাজারে বিক্রি হবে, সেরকম কিছু না। কী কাজ করে তাহলে? সুদ, ইন্টারেস্ট, অর্থাৎ টাকার থেকে টাকা করে। একটা সময় ছিল অর্থনীতিতে যখন মানুষ একটা কী বলে মেহনত করে, যারা ধরুন গ্রামের তন্তুবায় ইত্যাদি এইসব ক্ষেত্রে, যে তারা কেউ সুতো থেকে মানে তুলোর থেকে সুতো তৈরি করতো, তার সুতোর থেকে কাপড় তৈরি করতো, মোটা খদ্দরের কাপড়, মায়ের দেওয়ার কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, স্বদেশি স্লোগান ছিল। সেই যুগটা চলে গেল। সেই যুগটা বদলে বদলে এখন এই তুলোর থেকে কাপড় এইসব উৎপাদন না গিয়ে টাকা বাড়বে কী করে? সুদ, ইন্টারেস্ট। মহাজনরা ছিল, তারা বাড়াতে পারত, পুরোনো দিনের কথা বলছি। আজকাল এইসব লাগে না। আজকাল অনেক যন্ত্রপাতি তৈরি হয়েছে, সেগুলো যন্ত্রপাতি মানে চোখে দেখার যন্ত্রপাতি না, এগুলো প্রায় নেটে হয়। এই যারা কম্পিউটার থেকে আরম্ভ করি, এখানেও আপনি করতে পারেন, যে মোবাইলে। যাই হোক, আমি এত কথায় যাচ্ছি না, আমি বলছি যে টাকা আমি সুদে খাটিয়ে বেশি টাকা করি, এবং সেখানে কেউ ধসে যাবে আর কেউ বড় হয়ে যাবে। যার জোর বেশি আছে সে বড়, আর যার নেই কমে যাবে। এইটা সবচেয়ে বড় সংকট হয়েছিল, যেটা 2008 সাল আমরা বলি, যে বর্তমান সংকট যেটাকে, ওইটাকে আগেরটাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন, আর এটাকে বলছে লং ডিপ্রেশন, দীর্ঘস্থায়ী। 2008 থেকে এখন আপনি ভাবুন 2024-এ চলে এসেছে। ওটা 3-4 বছর ছিল, আর এটা কত বছর আপনি গুনে দেখুন এই সংকটটা। এটা শুরু হলো কি দিয়ে? শুরু হলো ওটা ব্যাপার, সেটা অবশ্য আমেরিকা তার মধ্যমণি, আমেরিকা যুক্তরাষ্ট্র, ওরা বললো যে আমরা এইসব যাদের বাড়ি নেই এদের বাড়ি তৈরি করতে দেবো, তবে সরকার টাকা দেবে না, ব্যাংক থেকে ঋণ দেবে, কম সুদে ব্যাংক তৈরি থেকে টাকা নিতে পারবে। সেই ব্যবস্থাটা আমরা করব। করা হোক। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি ঘর নেই, তো একটা বাড়ি যদি কম দামে পায়, কম সুদে টাকা ঋণ নিয়ে পরে মিটিয়ে দেবে, এই আশায় করলো।
তারপরে গিয়ে দেখছে যে যখন শোধ করতে হবে তখন হঠাৎ করে সুদ বেড়ে গেল। তাহলে কি করবেন আপনি? আপনি তো নিয়েছিলেন একটা সুদ এই দেবেন, হঠাৎ করে সুদ বেড়ে গেল। ফলে যা হলো যে এই বাড়ি ফাঁকা হয়ে থাকবে, অনেকে আর ইনস্টলমেন্ট দিল না, কিস্তিতে দিতে হয় তো সেসব বন্ধ করে দিল। ব্যাংক, বড় বড় ব্যাংক ডুবে গেল, আমেরিকার বড় বড় ব্যাংক, ভারতের ব্যাংকের কথা বলছি না, তারা খুব বড় শক্তিশালী বিরাট পরিমাণ যাদের পুঁজি সঞ্চয় তারা ডুবে গেল। কারণ তারা টাকা দিয়েছিল, যখন সুদ বাড়লো সেই সুদ কেউ ফেরালো না, আর যেখান থেকে ব্যাংক থেকে নিয়েছিল কম সুদে সেই ব্যাংক ডুবে গেল। তারপরে এই ঘরগুলো হাউসিং বাবল যাকে বলে, অর্থাৎ মাঝে মাঝে বুদবুদ তৈরি করো বাজারে, আর সেই বুদবুদের থেকে লোকে ছোটোছুটি করবে, আর তার থেকে আমি টাকা পাবো, মানুষের সর্বনাশ। এরকম বহু রকম আছে। আপনি চোখ কান খোলা রাখলে আপনি আপনার এলাকায় দেখতে পারবেন, দেশের রাজনীতিতে দেখতে পারবেন, জেলার রাজনীতি দেখতে পারবেন, সারা দুনিয়ার রাজনীতি অর্থনীতিতে আপনি দেখতে পারবেন। এই পুঁজি, যাতে পুঁজির থেকে পুঁজি হয়, নানা রকম শেয়ার বাজার থেকে আরম্ভ করে ইত্যাদি, আমি সেই সব কথায় যেতে পারছি না, কিন্তু এইটা হলো যেটা আমরা বলছি যে কি বলে লুটেরা পুঁজি, ইংরেজিতে কি ক্রনি ক্যাপিটাল বলে যেটাকে। এটা লুট করে টাকা হতে পারে ওই পুরনো উদারবাদের সঙ্গে। আপনি মনে পণ্যগুলো সব যেখানে যেরকম যেতে পারবে সেগুলো হচ্ছে না, অর্থাৎ এখন সেই পুরনো উদারবাদ নেই, নয়া উদারবাদ। সেই নয়া উদারবাদের আবার এখন সংকট তৈরি হয়েছে, অন্য রাস্তায় কোনো খুঁজতে হবে, অন্য রাস্তায় যেতে হবে, এছাড়া কোনো। নয়া ফ্যাসিবাদ হচ্ছে এই নয়া উদারবাদ অর্থনীতির প্রতিফলিত রাজনীতি। এইসব ফ্যাসিবাদ যেরকম বললাম আমি, ওই 5টা 6টা শব্দ আমি বললাম, আগেকার ফ্যাসিবাদের যে সঙ্গে আপনি দেখবেন সেরকম। হিটলারের কথা বলুন আপনি, উনি কি করলেন যে প্রথমবারে ওই প্রথম উনি চেষ্টা করেছিলেন কি, অনেক চেঁচামেচি করে, এই জার্মানরা হেরে গেছে, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গেছিল, তাদের সম্মান আমাদের পুনরুদ্ধার করতে হবে, উঠে দাঁড়াও, আমাদের বাহিনী তৈরি করো, ইয়ে করো, সে করো। যাও, সে মামলা হলো, ওকে জেলে পড়লো। তখনকার সরকার জেল থেকে বেরিয়ে উনি আর ওই ভুলে যাননি, ওই পথে যাননি। উনি যেটা করলেন সেটা হচ্ছে, প্রথম যে কমিউনিস্টরা, বামপন্থীরা কিংবা যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রীরা যারা এসব বিশ্বাস করে, তাদের কি করে কি করতে হবে, আর কি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে হবে। ইহুদিরা আমাদের সব লুটে নিয়েছে, আর যত রকম পাপের জন্য দায়ী এটা একটু পুরনো কথা। যারা শেক্সপিয়ার পড়েছে তারা জানে, কি বলে ওই কথা হচ্ছে, খারাপ করেই বলা হচ্ছে। যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে এই যে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করো ইত্যাদি ইত্যাদি, সেইটা বিভাজন, আর এমনভাবে কথাটা ছড়াও যাতে করে এদের বিরুদ্ধে মানুষের খুব বাড়ে, এই ঘৃণা বাড়ে। আর তার সঙ্গে সঙ্গে কমিউনিস্টরা, বামপন্থীরা, উদারবাদী, এরা ঝামেলা করছে ইত্যাদি ইত্যাদি। এটা ওই রাইক্সটাগে, ওদের যে পার্লামেন্ট আছে, ওখানে আগুন ধরিয়ে দিল, সেসব তো পরে জানা গেছে, কিন্তু আগুন ধরে দিয়ে বললো যে এরা দেখো, এরা পার্লামেন্ট মানে না, এখানে তাদের বিরুদ্ধে। সুতরাং আক্রমণ হলো এক ইহুদিদের, তাদের বিভাজন, একটা নারীদের অধিকার নেই, কার্যত নারীদের বলা হলো যে তোমরা এখানে কাজবাজ করো না, বাড়িতে ফিরে যাও, তোমাদের বাচ্চা জন্ম দেওয়া, তাদের বড় করা, ভালো করা, এইটাই হচ্ছে তোমাদের কাজ। এই কি বুঝতে পারেন আপনি? ফ্যাসিবাদ হচ্ছে এই। আর তার সঙ্গে অর্থনীতিতে যে সেটা হচ্ছে যে কাজ পাচ্ছে না, কাজ পাবে, উৎপাদন বাড়বে। কিসের উৎপাদন? অস্ত্র। এখনও আপনি দেখবেন আমেরিকা, এই ব্রিটেন থেকে আরম্ভ করে এই সময় পর্যন্ত
আর গিয়ে উনি বলছেন যেহেতু আমেরিকা একা পাচ্ছে না, ইউরোপে গিয়ে বলেছেন তোমাদের যুদ্ধের বাজেট তোমাদের বাড়াতে হবে, আরও একটু বাড়াও, আরও বেশি খরচা করো অস্ত্রশস্ত্র তৈরি করতে। তাহলে কী করে প্যালেস্টাইনকে, কী করে ইরানকে, কী করে লাতিন আমেরিকার দেশগুলোকে, ওখানকার তেল ভান্ডারকে, এইসব কী করে আমি আফ্রিকার দেশগুলোকে কী করে পরামত রাখবো, এশিয়ার দেশগুলোকে কী করে আমি, আমার দরকার তো হচ্ছে গায়ের জোর। অস্ত্র তৈরির থেকে মান্দা কমে গেল, যেন অস্ত্র তৈরির জন্য অনেক লোকের কাজ লাগবে, অনেক উৎপাদনের জন্যে। উৎপাদন হয়ে গেলে তারপরে কোনো কাজ নেই, তারপরে সেটা যখন যে ব্যবহার করবে তাদের কাজ। কিন্তু সাময়িকভাবে কিছুটা বেকারি কমে গেল, কিন্তু এই যে আর তার সঙ্গে এই উগ্র জাতীয়তাবাদ মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করলো ইত্যাদি ইত্যাদি, এই ধারণাগুলো এবং পুরনো ফ্যাসিবাদ, নতুন ফ্যাসিবাদ যেটা হয়েছে, যেটা আমি বললাম এই নয়া উদারবাদী অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা ওরকম আর কি বলে রাইটটাকে আগুন জ্বালাতে যাচ্ছে, ওরা পার্লামেন্টে যাচ্ছে, এমনকি ভাইস প্রেসিডেন্ট সে তার সঙ্গে কি গোলমাল হয়েছে আমি সেসব প্রসঙ্গে যেতে পারি না এখানে, কিন্তু সে কাজ করেছেন, এখন তাই প্রেসিডেন্ট ইলেকশন করতে হবে, ঝামেলা আছে, ঝামেলায় পড়েছে, গোলমাল অনেকগুলো চলছে আমি বলছি, কিন্তু তার মধ্যে পার্লামেন্ট চলছে, হইচই চলছে, পার্লামেন্টে এখনো কেউ আগুন দেয়। এখন এখানে কমিউনিস্ট, বামপন্থী বা গণতান্ত্রিক দলগুলোকে বেআইনি ঘোষণা করা হয়েছে, কেন কি হচ্ছে না কি, এটাও পকেটে হাত লেগে, যাই হোক কাজে তার জন্যে অর্থাৎ ঠিক তখন যা হয়েছিল একই রকম এখন হচ্ছে তা না। ভারতে আপনি ধরুন উদাহরণ আমি বলছি আপনাকে, ভারতকে আমরাই বলতাম যে নয়া ফ্যাসিবাদী, এই শব্দটা এখন আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা বলতাম যে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট সুলভ, এইসব কথা আমরাও বলেছি আগে, 3-4 বছর আগে কথা বলছি। কিন্তু এই সারা পৃথিবী দেখুন বা ভারতকে দেখুন, এক তো ভারত সাম্রাজ্যবাদী দেশ নয়, আপনি তো বলতে পারবেন যে ভারতে অনেকগুলো কলোনি আছে, দুনিয়া অনেক কিছু দখল করে বসে আছে। বাংলাদেশের সঙ্গে যা বন্ধুত্ব ছিল সেটা উল্টে গেছে, পাকিস্তানের সঙ্গে খুবই খারাপ, যত রকম সব চারদিকে তাদের ভারতের সঙ্গে যাদের পড়োশীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সেগুলো সব খারাপ হচ্ছে, কোথাও ভালো হচ্ছে না। এই যে আপনি খবর রাখেন তা তো বুঝতেই পারেন, এটা বরং বিচ্ছিন্ন হচ্ছে, বরং এটা আমরা যেখানে যে পরিস্থিতি হচ্ছে সে থেকে বুঝতে পারছি। তো কাজে সাম্রাজ্যবাদ সবচাইতে বেশি সাম্রাজ্যবাদী, তার মধ্যে ভারত পড়বে না। আপনি বলতে পারবেন না যে ভারতটা ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট ছিল, কিন্তু নতুন কায়দায় এই ঠিক ওদের মতো ওই যেরকম ইংরেজদের বিরুদ্ধে করেছিল, এটা মুসলমানদের বিরুদ্ধে করো, মুসলমানদের করে খ্রিস্টানদের বিরুদ্ধে করো, তার খ্রিস্টানদের করে অন্য তার মধ্যে তো করো, আবার পাশাপাশি গিয়ে আদিবাসীকে বুঝিয়ে বলো যে প্রকৃত ঘটনা বলছি আপনাদের, এই হুগলির অভিজ্ঞতা আমি শুনেছি, এটা 5 বছর আগেকার কথা। এটা হচ্ছে রামায়ণ নিয়ে গেছে, রামায়ণ আদিবাসীকে দেখাচ্ছে, রাম কীরকম দেখছো, রং কি ফর্সা না, ফর্সা না, আচ্ছা ও গায়ে কি জামা কাপড় পরেছে, বলে না তো খালি গায়ে আছে, হ্যাঁ ঠিক আছে, হাতে কি আছে, তীর ধনুক আছে, কি করবে, শিকার করবে, বলে এই তো তুমি ভাবো। আপনি আদিবাসীকে যদি বোঝায় RSSের লোকেরা যে এই হচ্ছে তুমি, অমিত শাহ গিয়ে একদিন কোথায় আদিবাসীদের কি দলিতদের পাড়ায় কার বাড়িতে একটা খেয়ে এলেন, যাও সে স্টেজ পেজ তৈরি করে যাও, পয়সা দিয়ে থাকবে ওকে, যাও। উনি হঠাৎ দলিত দরদি হয়ে গেলেন, আদিবাসী দরদি হয়ে গেলেন। কেউ ভুলে যাচ্ছে অনেক সময় আমাকে, আমি হয়তো 2 দিন পরে আমাকে না কালনাবাদে পশু করবে, উড়িষ্যায় যেতে হবে, আমি যাবো
এখন মানে বিজেপি সরকার হয়েছে। কারণ আমি বলতাম ওখানে যে তোমাদের দেখো বড় বিপদ হচ্ছে বিজেপি। ও বিজু পট্টনায়ক বলে একজন ছিলেন, পুরনো লোকেরা জানে, তার ছেলে এখন সে আবার ওদের ভাষা নিজেদের ভাষা জানে না, বিদেশে এসব করেছে। কিন্তু যাই হোক, আমি হেরে গেছে ওখানে। ওইখানে সেই ডাক্তার স্বামী স্ত্রী বাচ্চা বিদেশে, তাকে খুন করছে। ওখানে গিয়ে সাধারণ আদিবাসীদের সেবা করতো সেই তার বিরুদ্ধে, কারণ সে ব্রিটিশ RSS করেছে। এসব ভুলে গেছে আমি, কিন্তু ভুললে মুশকিল আছে যে স্মৃতিশক্তি আমাদের, এটা অনেক কথা আমাদের ভুলে যায় বা ওরা চাপা দিয়ে দেয়। আপনার ওই জিনিসটার জায়গায় একটা বিপরীত জিনিস দেখে নির্মাণ করে। এটা নাঙ্গা ফাঙ্গা এমনিতে হয়, আপনা আপনি হয়ে যায়। কেউ আগুন জ্বালায়, কেউ পিছন থেকে মদত দেয়, কেউ বিভাজনের চেষ্টা করে। সুতরাং এই চরিত্রগুলো আছে, কিছু চরিত্র আছে, কিছু নেই। সেগুলো আমরা 1, 2, 3, 4 করে আমরা বলেছি, কিছুটা পুরনো, কিছুটা। কিন্তু এই চরিত্র যদি ন্যায় উদারবাদী সংকট বাড়ে, যদি ন্যায় উদারবাদী সংকট বাড়ার সঙ্গে সঙ্গে এই ন্যায় ফ্যাসিবাদ সে আরও এই নতুন ছেড়ে পুরনো রকমের, পুরনো ঠিক করা যায় না কোনো কিছু, কিন্তু আর একটু আগ্রাসী ধরনের কিছু করতে হয়, হিটলারের মতো যেরকম দ্বিতীয়বারে উনি করলেন। এই যে এইটা যদি করতে হয়, এই যদি করে, তাহলে আপনি প্রস্তুত থাকলে চলবে। আপনাকে প্রস্তুতির দরকার, আপনার মাথায় দরকার, মানুষের মধ্যে যাওয়া দরকার, বোঝা দরকার যে এই বিপদ এখানে। এটা যদি আমি ফ্যাসিস্ট বলি, বললাম আমরা জরুরি অবস্থার সময় আমাদের তো কথা বলার অধিকার ছিল না, এখন আছে। মনে হচ্ছে যেন একটা পার্থক্য ভুলে যাবে, বড় পার্থক্য। জরুরি অবস্থা আমরা দেখেছি, এখানে যারা আমাদের বয়সে আছেন তারা সবাই দেখেছেন কি আক্রমণ হয়েছে, সবাই খেয়াল আছে। সবাই বাংলায়, পশ্চিমবাংলায় আগে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস শুরু, তারপরে হচ্ছে জরুরি অবস্থা সারা দেশে। কি পরিস্থিতি হয়েছিল সেসব আমরা জানি, কিন্তু জরুরি অবস্থা হচ্ছে একজনের হাতে আধিপত্য, জনবাদ। এটা এখন যেটা হচ্ছে সেটা তার চাইতে একটা বেশি, একটা এগিয়ে। যেরকম একজন ভালোই লিখেছেন, যাই হোক আমার নাম দাম করতে পারে, লিখেছেন যে এখানে একনায়কতন্ত্র তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে সংখ্যাগুরুবাদ, মেজরিটেরিয়ানিজম। খালি অথরিটেরিয়ানিজম, অথরিটেরিয়ান মানে হচ্ছে একনায়কতন্ত্র, আর মেজরিটেরিয়ানিজম হচ্ছে আমরা সংখ্যাগুরু। আপনি এখানে বলবেন যে আপনি হিন্দুরা সংখ্যাগুরু আর বাকি সব, বাংলাদেশ বলবে যে তাহলে মুসলমান আমরা সংখ্যাগুরু, তোমরা যাও। পাকিস্তান বলবে ওই রকম কিছু ইত্যাদি। এই আমেরিকা যেটা আরম্ভ করেছে খারাপ, সেটা তারপরে যাই না, সেটা চামড়ার রং, তারপরে ধর্ম ইত্যাদি, বর্ণ তার মধ্যে আসছে, নিগ্রো এই ইত্যাদি নানা রকম আছে। জাত পাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি, এই সব বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করো এবং শাসন করো, পূর্ণ উপনিবেশবাদের নীতি। কিন্তু এই সময়ে আমরা আবার নতুন রূপে তাকে দেখব। কাজে আমি কথা শেষ করতে পারি আপনাদের কাছে এই কথা বলে যে এই পরিস্থিতি কি হচ্ছে তার যদি আমরা ঠিক একটা যুক্তিসম্মত বৈজ্ঞানিক বিশ্লেষণ করে তা যদি বুঝতে না পারি, কি বদলাচ্ছে, কি নতুন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কার ভালো হচ্ছে, কার খারাপ হচ্ছে, কার জন্য উদার, কার জন্য অনুদার, এই নতুনটা কি ভালো, নয়া 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 করে যতগুলো নয়া আছে সেগুলো কি সত্যি নতুন, নাকি পুরনো আরও বিকৃত রূপ, কি কোন দিকে আমরা যাচ্ছি? যদি তাতে মনে হয় যা আমি বলছি বা আমরা বলছি
লেখা অনেকে করছেন, খালি তো বামপন্থীরা না, আমাদের পার্টি না, অনেকে ময়দানে আছেন, এটা ভালো কথা। যা হচ্ছে, যদি মনে হয় যে এই বিপত্তার দিকে যাচ্ছে, হিটলারের প্রথম দফায় ওকে জেলে পড়েছিল, ঠিক দ্বিতীয় দফার পরে তারপরে ওখানে ইহুদিদের ওইখানে কবরখানায় পাঠানো হলো। এটা যদি নয়া হয়ে থাকে, নয়াটা এটা রূপ বদলাতে পারে, সংকট বাড়তে পারে, এবং নয়া উদারবাদের সংকট তখন নয়া উদারবাদে থাকবে না, তখন নয়া প্যাসিবাদের সংকট নয়া প্যাসিবাদে থাকবে না। কিন্তু তার জন্য যদি আমি গালে হাত দিয়ে অপেক্ষা করি, নারাও আগে ঘরে ঢুকুক, ঘরের লুট হোক, আগুন দিক, তারপরে আমি জাগবো, তাহলে দেরি হয়ে যেতে পারে। সময়টা হচ্ছে এটা বুঝবার, মানুষের সঙ্গে কথা বলবার, আলোচনা করবার, তাদের অভিজ্ঞতা থেকে শিখবার, বেশিরভাগ মানুষের সঙ্গে, এবং তাদের ঐক্যবদ্ধ করা। আমাদের অনেক দল মত নানা রকম আছে, কিন্তু যারা এই কাজগুলো করছে তাদের কি করে বিচ্ছিন্ন করে বেশিরভাগ মানুষের স্বার্থ আমরা রক্ষা করতে পারব। তার জন্য ব্যাপকতম মঞ্চ দরকার। আমি পার্টি ফ্রন্ট এসে কথা বলছি না, মঞ্চ দরকার সংগ্রামে। বামপন্থীদের ঐক্য দরকার, বাম গণতান্ত্রিক শক্তিগুলোর একটা সাধারণ কর্মসূচি থাকা দরকার তার ভিত্তিতে লড়াইতে। এবং সবচেয়ে বড় দরকার হচ্ছে যারা এই লড়াইয়ের মধ্যে আছেন, যারা এই লড়াই করতে চান, যারা সবার ভালো চান, নিজের ভালো চান, তাদের এই মতাদর্শ যা সব কিছু কথা বলা হলো, রাজনীতি কী হবে সেটা, তার জন্যে কী করে লড়াই হবে, কি তার সংগঠন কিভাবে হবে ইত্যাদি, এই কথাগুলো এগুলো শাস্ত্রের উপরে নির্ভর করে, বাইরে কি হচ্ছে তার উপরে নির্ভর করে, এগুলো আমাদের উপরে নির্ভর করে, আমাদের চিন্তার উপরে নির্ভর করে। সেজন্য আমরা এগুলোকে বলি বিষয়। এই বিষয়গত বিষয় এই যে আছে, যেটা নিজেকে আমাদের তৈরি করতে হবে, সেটা যদি ঠিক না থাকে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমরা এই পরিস্থিতি ঠিক মোকাবিলা করতে পারবো না। সেজন্য আজকের দিবসে শপথ আমরা ফিরে যাচ্ছি, যখন 100 বছর প্রায় আগে ঘটনায় আমরা যখন ফিরে যাচ্ছি, ঘটনাবলিতে যখন আমরা ফিরে যাচ্ছি, তখন আজকে আমাদের দায়িত্ব হচ্ছে তার সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্মকে আমাদের তৈরি করতে হবে, নিজেদের তৈরি থাকতে হবে ব্যাপকতম মঞ্চ করে তুলবার জন্য, বাম গণতান্ত্রিক শক্তিগুলোর ফ্রন্ট করে তুলবার জন্য। এবং অবশ্যই আমরা কমিউনিস্ট পার্টিদের চেষ্টা করছি সবাইকে এক করে এই আরও বড় বড় মঞ্চ, কৃষকদের মঞ্চ তৈরি হচ্ছে, ট্রেড ইউনিয়নের মঞ্চ তৈরি হয়েছে, সব রকম মঞ্চ সেখানে আছে, একরকম লড়াই হচ্ছে। এই জিনিস এগুলো বাদ দিয়ে আমরা খালি একটা অনুষ্ঠান, ভাষণ, এসবের মধ্য দিয়ে আমরা পারব না। বদলাতে হবে, এই মৌলিক জিনিসগুলো তৈরি করতে হবে। আজকের দিন হচ্ছে সেরকম একটা চ্যালেঞ্জ, যেরকম আমাদের পূর্বসূরীরা যে পথ দেখিয়েছিলেন, সেই পথ আগাগোড়া আজকে সবটা হয়তো হবে না, কিন্তু আজকের পরিস্থিতির মতো আমাদের আজকে মোকাবিলা করার মতো আমাদের তৈরি করতে হবে। সেই জন্যই আমরা আজকে স্মরণ করছি, তাদের স্মরণ করি আমরা। আমি বিশ্বাস করি যে সেই কাজে এই জেলার যে ঐতিহ্য আছে, যার এখানে কথা আপনারা শুনেছেন, আপনারা আমাদের চাইতে বেশি জানেন, সেই ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য শপথ নিয়ে আপনারা ফিরবেন। আপনাদের তৈরির জন্য ধন্যবাদ।